আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু দ্রুত জয়েন করো। সবাই একটু দ্রুত জয়েন করো। অনিমা সরকার, ওয়ালাইকুম আসসালাম। তাহিয়া তাবাসসুম। ওকে। হুম, ঠিক আছে। নাহিদ তামান্না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাহবুবা মাহিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা জয়েন করতে মানে যারা লাইভে আছো একটু কাইন্ডলি কমেন্ট টমেন্ট করো, ঠিক আছে? তোমাদেরকেও একটু চিনি আমি। সবসময় তো তোমরা আমাকেই চিনো, আমি একটু তোমাদেরকে চিনি যে কারা ক্লাস করতেছো। হুম, ঠিক আছে। আমরা মোস্ট প্রবাবলি শুরু করতে পারি, তাই তো? আজকে ক্লাস খুব একটা বড় রাখিনি, আজকে যেহেতু প্রথম ক্লাস। তো আমরা চেষ্টা করব মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করার মতো সেই অ্যামাউন্টে স্লাইড রাখছি আর কি। হ্যাঁ, অন্যান্য দিন স্লাইড অনেক বেশি থাকে, আজকে একদমই কম স্লাইড রাখছি, যেন প্রথম দিন তোমরা বোর না হও। আর জিকে তো তোমাদের কাছে হচ্ছে মহা বিরক্তিকর সাবজেক্ট। শাহনাজ শিরিন, আঞ্জুমান আরজু, হিবিস্কাস, আচ্ছা, মুনতাসির কাফি। ওকে। যারাই জয়েন করতেছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমরা শুরু করি। আগে একটু দেখি। দেখো, এই ব্যাটাকে মনে হয় এখন সবাই চিনো, বা হচ্ছে নেটের বদৌলতে অনেকের কাছে নাম চলে গেছে, আবার অনেকে নাও চিনতে পারো। যদি চিনে থাকো, ওনার নাম হচ্ছে কি? ওনার নাম হচ্ছে নিকোলাস, নিকোলাস কি মাদুরো। নিকোলাস মাদুরো আমরা জেনে রাখবো সবই, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসে নাই, হ্যাঁ, কিন্তু মেডিকেল হচ্ছে ফুল অফ সারপ্রাইজ প্যাকেজ। আমি বলি কেন, কারণ হচ্ছে মেডিকেলে যে কোনবার কি আসে এর কোনো ইয়াত্তা নাই, যেটা সত্যি কথা। সো এইবার আসে নাই ইন্টারন্যাশনাল থেকে, তার মানে এই না যে আসবে না। ওকে। সো এইবারটার নাম হচ্ছে নিকোলাস মাদুরো। বললাম যে নেটের বদৌলতে সবাই চিনে গেছে অলরেডি ওনাকে, নিকোলাস মাদুরো। দেখো, উনি একটা কথা বলছে যে আজকে যদি উনি জিকেটা ভালো করে পড়তো এবং উনি যদি আমেরিকার ডেল্টা ফোর্স সম্পর্কে জানতে পারতো জিকে পড়ে, তাহলে উনি আরো একটু বেশি প্রোটেকশন নিয়ে রাখতো, ঠিক আছে? সো আলটিমেটলি জিকে না পড়ার কারণে উনি গ্রেফতার হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে দেখো, এখান থেকে আমরা একটা কাজের ইনফরমেশন আছে, এটা জাস্ট আমরা একটু মনে রাখতে পারি। সেটা হচ্ছে ডেল্টা ফোর্স। হ্যাঁ, আমেরিকার যেই ফোর্সটা নিকোলাস মাদুরোকে গ্রেফতার করছে। আচ্ছা, নিকোলাস মাদুরো কে অনেকেই হয়তো জানো না। উনি হচ্ছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, যাকে সম্প্রতি আমেরিকার ডেল্টা ফোর্স গ্রেফতার করছে। ওকে। আর ডেল্টা ফোর্স হচ্ছে আমেরিকার আর্মির সবচাইতে পাওয়ারফুল ইউনিটের নাম হচ্ছে ডেল্টা ফোর্স। ওকে। জাস্ট আমরা, এটা ফান আর কিছুই না। দেখো, একটা কথা, সেটা হচ্ছে যে এখন থেকে কি জিকে পড়তে হবে? একটা প্রথম কথাই হচ্ছে যে যারা সেকেন্ড টাইমার আছে তাদের তো আর নতুন করে বলার কিছু নেই, ডেফিনেটলি জিকে পড়তে হবে, ঠিক আছে? তোমরা এখন জিকে বলো, ইংলিশ বলো, এগুলাতে প্রচুর জোর দিতে হবে। কেন? আমি সবসময় বলি, যেহেতু আমি সেকেন্ড টাইমার ছিলাম, সেকেন্ড টাইমারদের মার্ক ওঠানোর মতো জায়গা হচ্ছে জিকে ইংলিশ। সেকেন্ড টাইমারদের একটা স্ট্রং জোন হবে জিকে ইংলিশ। কেন? কারণ ফার্স্ট টাইমাররা অনেকেই, সবাই না, অনেকেই এই জিকে ইংলিশের টাইম দেওয়ার মতো টাইম পায় না, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে গিয়ে এত হাফিত্তেশ করে যে হচ্ছে তোমার ইয়া পড়ার মতো, জিকে ইংলিশ পড়ার মতো টাইম থাকে না। সো সেকেন্ড টাইমারদের জন্য তো ডেফিনেটলি। আর ফার্স্ট টাইমার যারা আছো, ভাই, এখন আমি বারবার বলবো, তুমি শুনবা না, আমি জানি তুমি শুনবা না, তাও আমি বলবো, এখন থেকেই পড়তে হবে, এখন থেকেই পড়তে হবে। কেন? কারণ এখন তুমি যতটুকু পড়া কমাই রাখবা, এইচএসসির পরে তোমার ততটুকুই ওয়ার্কলোড কমবে।
এখন তুমি যদি এই জিকে ইংলিশটা না পড়ে রাখো এখন থেকে, তুমি দেখবা যে প্রচুর সাফার করবা ভাই, রিয়েলি প্রচুর সাফার করবা। কজ আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, হ্যাঁ আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আচ্ছা, যেটা বললাম যে তোমার আহ, এখন থেকে যদি আমরা না পড়ি জিকে ইংলিশটা, তাহলে হচ্ছে কি হবে, আমি এক্সপিরিয়েন্স থেকে বারবার বলতেছি, আমি এক্সপিরিয়েন্স থেকে কথা বলতেছি। আচ্ছা, ক্লাসের শুরুতে আমি একদম 3 থেকে 4 মিনিট সময় চেয়ে নিতেছি, আমি 3 থেকে 4 মিনিট এই একটা স্লাইডেই 3 থেকে 4 মিনিট গেজাবো, এরপর টোটালি পড়া, এরপর থেকে প্রত্যেকটা স্লাইডেই পড়া। হ্যাঁ, কেন বলতেছি, কজ হয় কি যে সময় যখন থাকে তখন না আমরা বারবার বলি, মানে হাতে পায়ে ধরাটা শুধু বাকি থাকে যে ভাই জিকে ইংলিশটা এই মুহূর্তে পড়ে রাখ ভাই, আল্লাহর দোহাই লাগে শোন। আলটিমেটলি হয় কি জানো, পড়বা না এখন, এরপরে যখন এইচএসসির পরে 3 মাস সময় পায়, তখন এই আমাকে বলো, তুষার ভাইকে বলো, মানে স্ব টিচারকে, যার যার যে টিচার, টিচারকে মেসেজ দেয়, ভাইয়া জিকে এখন, এমনও মেসেজ পাইছি আমি যে ভাইয়া পুরো অ্যাডমিশন সিজনে সে জিকে পড়ে নাই, এখন বলতেছে যে ভাই আপনার 10টা ক্লাস আমি 2x স্পিড দিয়ে দেখে নিব, তাতে কি হবে ভাই? যে ক্লাস করলো, যে বই পড়লো, আর তোমার এফোর্ট কখনো এক হবে? হবে না, ঠিক আছে? সো আবার হচ্ছে তারপরে তো ম্যারাথন ক্লাস তো আছেই, মানে সারা বছর পড়বে না জিকে ইংলিশ, জিকে 2 ঘন্টার ম্যারাথন ক্লাসে সব দেখে নাও, ঠিক আছে, এই ভুংচুং খুঁজে তখন। সো আলটিমেটলি এগুলোতে কোনো ইফেক্ট বা ইম্প্যাক্ট হয় না, যেটা এটাই সত্যি কথা। ওকে ফাইন। আর সেকেন্ড টাইমারদের জন্য হচ্ছে মিডিয়ামের তরফ থেকে আলাদা ব্যাচ আসতেছে। সো সেকেন্ড টাইমাররা তোমরা একদম আলাদা ব্যাচে এনরোল করতে পারবা। মিডিয়াম কিন্তু এর আগে নর্মালি সচরাচর হচ্ছে সবাইকে একসাথেই রাখতো, এইবার জাস্ট সেকেন্ড টাইমারদেরকে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য একদম স্পেশাল ব্যাচ করা হয়েছে। এটা অপু ভাই লঞ্চ করবে 2-1 দিনের মধ্যে, সেখানে আরো ডিটেলস বলবে। এটা জাস্ট সেকেন্ড টাইমারদেরকে টার্গেট করে, ঠিক আছে, শুধুমাত্র সেকেন্ড টাইমার ডেডিকেটেড ব্যাচ। আচ্ছা চলো আজ এইবারে আমরা একটু প্রশ্ন দেখি, একটা প্রশ্ন দেখি একটু। ওয়ালাইকুম আসসালাম সিদরাতুল মুনতাহা, কাজী জামিলা, আচ্ছা তিশা, সামিহা আক্তার, খাতায় নোট করতে হবে না? খাতায় নোট করার কোনো দরকার নেই, ঠিক আছে, তুমি বড়জোর চাইলে মিডিয়ামের বইটা যদি থাকে, জিকে বইটা দাগাইতে পারো অথবা নোট করতে পারো, যেটা করো কোনো সমস্যা নাই। শুধু শুধু খাতায় কষ্ট করে নোট করার দরকার নেই, ঠিক আছে? তুমি জাস্ট শুনো আমার কথাগুলো, শুনলে ভাই যাদের কাছে মনে হবে, এই পড়ায় তো চলে যাচ্ছি, একটা শেষ কথা বলে যাই, যাদের কাছে মনে হবে যে ভাইয়া এখন জিকে ইংলিশ আমার পক্ষে টাইম দেয়া কষ্টকর, ভাই একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে যে তুমি বিশ্বাস করবা কিনা, আমি কয়েকজন মানে কোচিং এর সুবাদে তো আমার অনেকের সাথেই কথা হয়, একদম ধরো যে লো ক্যাটাগরি স্টুডেন্ট থেকে একদম হাই ক্যাটাগরি স্টুডেন্ট পর্যন্ত কথা হয়। অন্তত মেডিকেলে যারা ডিএনসি তে যাচ্ছে প্রতিবারই, আমি মোস্ট অফ দ্য পাবলিকের সাথে, সবাই বলবো না কিন্তু মোস্ট অফ দ্য পাবলিকের সাথে কথা বলেই একটা জিনিস এনশিওর হয়েছি যে এদের বই ইন্টারে থাকতেই 2-3 দফায় শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবং 2-1 বছর আগে একজন মেডিকেল ভর্তি পরীক্ষায় র্যাঙ্ক করছিল, সেকেন্ড হয়েছিল, তার সাথে আমার কথা হয়েছে, সে বলছে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে আমার 2 বছরের বই শেষ হয়ে গেছে, ঠিক আছে? ইভেনচুয়ালি এমনও পাবলিক আমি পাইছি, সে বলছে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে আমি মেডিকেলের কোশ্চেন ব্যাংক পুরা শেষ করে ফেলছি। আমাদের এই যে আমাদের মিডিয়াম থেকে ফোর্থ হয়েছিল, মেধার কাছেও তুমি শুনবা, ঠিক আছে, মেধার ফার্স্ট ইয়ার থাকতেই সবকিছু শেষ হয়ে গেছে। সো যারা বেসিক্যালি ফার্স্ট, এরা সবকিছু কিন্তু আগে ভাগেই করে, সো তোমাকে একটু পারতে হবে ভাই, বুঝতে পারছো? ওকে আচ্ছা, হ্যাঁ এটা সবাই অ্যান্সার করতেছে, কাচ্চি খাওয়াইতে হবে গ্র্যান্ড সেলিব্রেশনে। আচ্ছা অবশ্যই ঝামেলা, মানে কাচ্চি খাওয়ানো হবে, দেখা হোক ইনশাল্লাহ খাওয়ানো হবে। আচ্ছা আসো, এই প্রশ্নটা এখন তো আমরা সবাই পারতেছি তাই না, হলে বসে কয়জন পারছি? এবং আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এই প্রশ্নটা বাংলাদেশের কোনো বই থেকেই কমন পড়ে নাই, আমি যতটুকু অ্যাজ ফার আই নো, আমি ঘাটাঘাটি করছি, এই বইটা বাংলাদেশের কোনো জিকে বই থেকেই কমন পড়ে নাই। সো এই প্রশ্নটা কি পারার মতো প্রশ্ন ছিল কিনা, কথা হচ্ছে এই প্রশ্নটা পারা যায়। হ্যাঁ, এই
প্রশ্নটা পারা যায়। এই জন্য কি করতে হবে ভাই, একটু আউট নলেজ লাগবে। আমি প্রথমে কয়েকটা প্রশ্ন দেখাবো যেগুলো হয়তো বইতে, অনেক বইতে ডিরেক্ট নাই। এগুলা হচ্ছে, যেমন দেখো আরেকটা প্রশ্ন যদি আমরা দেখাই, এই যে যে প্রশ্নটা, এইটা আসছিল হচ্ছে ম্যাট 2024। হ্যাঁ, এই প্রশ্নটাতেও কিন্তু দেখো টেকনাফ থেকে তেতুলিয়া যেতে হলে কোন জেলাটি অতিক্রম করতেই হবে, তোমাকে কোন জেলার উপর দিয়ে ডেফিনেটলি যেতে হবে আর কি। হ্যাঁ, তো দেখো মানে সংক্ষিপ্ত পথে। আচ্ছা, এখন এই প্রশ্নগুলা কোন জিকে বইতেই তুমি দেখাইতে পারবা না। তো এখন বলতে পারো যে ভাইয়া এই প্রশ্ন কোন জিকে বইতে নাই, আমার কোনো দরকার নাই, আমি অ্যান্সার করব না। না, এটা কোনো কথা না। এইগুলা আমাদেরকে যদি সবকিছুই ছাড়তে থাকো, এরকম অনেকেই আছে জৈব রসায়ন কঠিন, ছেড়ে দেই, ঠিক আছে। তারপরে হচ্ছে ইংলিশ টাইমে পোষাচ্ছে না, ছেড়ে দেই, ঠিক আছে। জিকে টাইমে পোষাচ্ছে না, ছেড়ে দেই। মানে এইভাবে যদি ছাড়তে থাকো কোনো কিছুই ছাড়া যাবে না। এই প্রশ্নগুলো পারা সম্ভব, একটু মানে কি তোমাকে ভৌগোলিক নলেজটা থাকতে হবে ভাই। এটাও খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, তবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের সাথেই, আমি যে অন্তত 20 জন ক্যান্ডিডেট সাথে কথা বলছি, 20 জন ক্যান্ডিডেটের মধ্যে 16-17 জনে এই প্রশ্নটা পারে নাই, ঠিক আছে। এখন অনেক কঠিন ছিল এমন না, অনেকে হয়তো পারছে, অনেকেই পারছে। আমি যাদের সাথে কথা বলছি ম্যাক্সিমাম এর রেশিওই হচ্ছে পারে নাই, সেই রেশিওটাই বেশি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই যে যে প্রশ্নগুলা, যেমন আবার আরেকটা দেখো, এই প্রশ্নটা হচ্ছে একটা বিসিএস এ আসছিল, ঠিক আছে, যে রেল পথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত। সো এগুলা হচ্ছে কি একটু অ্যাবনর্মাল টাইপ প্রশ্ন, অর্থাৎ ডিরেক্ট বইগুলাতে হয়তো ছিল না, মানে যখন যখন আসছে। এখন তো দেখা যাবে যে তোমার এই যে এই প্রশ্নগুলাও, মানে আমরা জাস্ট একটু প্রশ্ন দেখতেছি আগে যে কেমন ধরনের প্রশ্ন হয়। এই প্রশ্নগুলা নেক্সট ইয়ার হয়তো বইতে চলে আসবে, কিন্তু এই বছর পর্যন্ত তো বইতে ছিল না। সো আলটিমেটলি বইতে ছিল না, বাংলা কথায়। সো এই প্রশ্নগুলো যখন এইগুলা বিসিএস এ আসছে তখন ওইগুলা বইতে ছিল না। আবার দেখো এগুলা হচ্ছে আমরা একটু পরে দেখতেছি। এই যে যেমন একটা প্রশ্ন, বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই। খুব ভালো প্রশ্ন। বাংলাদেশের টোটাল জেলা হচ্ছে 64টা, এটা তো আমরা জানি। ইভেনচুয়ালি কি প্যাথেটিক বিষয় বলবো, আমাদের দেশের কিছু ইনফ্লুয়েন্সার, আই মিন কিছু ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জাদেরকে প্রশ্ন যখন করে যে বাংলাদেশে বলেন তো বাংলাদেশে বিভাগ কয়টি, তারা বলে বাংলাদেশে বিভাগ হচ্ছে 64টি। মানে এবং অনেকেই পাওয়া যাবে হয়তো যারা ঠিকঠাক মানে এক্স্যাক্টলি এগুলা বলতেই পারে না যে বাংলাদেশের জেলা কয়টা, বাংলাদেশে 64টা জেলা, 8টা বিভাগ, এগুলা ঠিকঠাক মতো জানে না। এরকম অনেক লোক আছে বাংলাদেশে। তো আমরা জানি, আশা করি, তাই তো, আমরা যারা ক্লাস করতেছি আমরা জানি। আচ্ছা, বাংলাদেশের জেলা হচ্ছে 64টা। এই 64টির অর্ধেক করলে হয় 32টা। এই 32টা হচ্ছে আমাদের বর্ডার জেলা, অর্থাৎ এই 32টা জেলার সাথে কোনো না কোনো দেশের বর্ডার আছে, ঠিক আছে। 32টা জেলার সাথে কোনো না কোনো দেশের বর্ডার আছে। তো এই সেম প্রশ্নটাই তুমি চিন্তা করো, এখন কেউ যদি বলে যে ভাইয়া এই প্রশ্ন পারার জন্য যে কোন জেলার সাথে কোনো সীমান্তবর্তী জেলা নাই, কোন জেলার সাথে কোনো বর্ডার নাই, এইটা পারার জন্য তো তাহলে কি আমাকে 32টি জেলা পড়তে হবে? উত্তর হচ্ছে না, 32টা জেলা পড়ার কোনো দরকার নাই। আমি দেখব অপশন, অপশন দেখে দেখব যে একটু যদি, এই জন্যই আমি বলতেছি যে তোমাকে বাংলাদেশের ম্যাপটা, ভৌগোলিক ম্যাপটা মাথায় রাখতে হবে এবং লোকেট করতে পারতে হবে যে একটা জেলা, আমি তোমাকে বলতেছি ইভেনচুয়ালি শুনো, আমার এক ফ্রেন্ডকেই 3-4 বছর আগের ঘটনা আমি বলতেছি যে মানে কোনো একটা কথা প্রসঙ্গে আসছে যে জয়পুরহাট নামে মানে একটা জেলা বাংলাদেশে আছে এবং সেখানে কিছু একটা হয়েছে, মানে কিছু একটা হয়েছে, পত্রিকায় নিউজ হয়েছিল, ওইখান থেকে বলতেছি। সে আমাকে বলতেছে জয়পুরহাট বাংলাদেশের জেলা। আমি অবাক হইলাম যে জয়পুরহাট নামে বাংলাদেশে একটা জেলা আছে, সে সেটা জানেই না। ইভেনচুয়ালি অনেক পাপিকেই পাওয়া যাবে যারা এইটুকু জানে না যে বাংলাদেশের 64টা যে জেলা আছে কোনটা কোনটা বা কি কি নামে জেলা আছে। সো আমরা প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তুমি আমার কোর্সে ভর্তি হও না হও, ভাই ম্যাপটা একবার একটু একটা দিন সময় নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে একটু ম্যাপটা রিল্যাক্সে একবার দেখবা, ঠিক আছে।
কোথায় কোন জেলাটা আছে, তোমার জেলাটা কোথায় আছে, তোমার জেলার পাশে কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা, এই জিনিসগুলা যদি আমরা জানা থাকতো। যেমন ধরো এইবারই আসছে যে ওই যে যেটা আসলো যে সেভেন সিস্টার্স থেকে, সরি সেভেন সিস্টার্স তো না, শিলিগুড়ি করিডোর থেকে কোন জেলাটা কাছে। তো তুমি যদি ম্যাপটা একটু দেখতা, স্পেশালি যদি হচ্ছে বাংলাদেশের পুরা ম্যাপটা তুমি দেখো, বাংলাদেশ এবং তার আশেপাশের দেশগুলা, তাহলে এই প্রশ্নটা পারা সম্ভব ছিল যদি ম্যাপ সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকে। অ্যাজ ইউজুয়াল সেম এই প্রশ্নটা কেউ যদি হচ্ছে চিন্তা করে, ভাই যশোরের পাশে মানে যশোরের মধ্যেই তো বেনাপোল, তাই না? তাহলে বেনাপোলের সাথে তো বর্ডার আছে, দ্যাট মিনস বেনাপোলে বর্ডার আছে মানে যশোরেও বর্ডার আছে, হবে না। ময়মনসিং এর সাথেও কিন্তু বর্ডার আছে। ইভেনচুয়ালি কয়েকদিন আগেও বলল যে ওসমান হাদির খুনি ময়মনসিং হয়ে পালাই গেছে, তার মানে ময়মনসিং এর সাথেও ভারতের বর্ডার আছে, তার মানে এটা উত্তর হবে না। বান্দরবানের সাথে তো ডেফিনেটলি বর্ডার আছে, বান্দরবানের সাথে হচ্ছে মায়ানমারের বর্ডার আছে, এটা যারা জানো তো জানো, আর যারা না জানো যে দেখবা যে এই যে বলে যে অনেকেই জানো কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে কুকিচিন নামে একটা গেরিলা সংগঠন আছে যারা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চায়, এবং অনেকেই বলে যে এরা হচ্ছে মায়ানমার থেকে এই বান্দরবন হয়ে টয়ে অস্ত্র গোলা বারুদ নিয়ে ঢুকে, ঠিক আছে? তার মানে বান্দরবনটা হচ্ছে তোমার মায়ানমারের পাশে, তার মানে তিনটাই হচ্ছে বেসিক্যালি বর্ডার এরিয়া। তার মানে বর্ডার এলাকা নয় কোনটি বললে উত্তর হচ্ছে ফরিদপুর। এবং তোমাকে এত কিছুও না, তুমি যদি একটু ম্যাপে দেখো ফরিদপুরটা মাঝামাঝির দিকে। ভাই ঢাকার সাথে কি কোনো দেশের বর্ডার আছে? নাই। কেন? কারণ ঢাকা তো মাঝের দিকে, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল ফরিদপুরটা দেখবা মাঝের দিকে, তাই না? সো মাঝের দিকে, যেমন গাজীপুরের সাথে কি কোনো জেলার মানে কোনো দেশের বর্ডার আছে? নাই। কেন? কারণ এগুলো অলমোস্ট সেন্টারের দিকে, ঠিক আছে? সো সেন্টারের দিকে যে জেলাগুলা, এগুলোর সাথে কোনো বর্ডার নাই। সো এই প্রশ্নগুলা কিন্তু মোস্ট অফ দ্য টাইমই বইতে, যেমন এই মানে এই প্রশ্ন যেখানেই আসছে এবং যখন আসছে, এগুলা কিন্তু ডিরেক্ট বইতে ছিল না, একদম ডিরেক্ট লাইন, ঠিক আছে? ফরিদপুরের সাথে বর্ডার নেই এরকম কোন লাইন বইতে ছিল না। কিন্তু এগুলা হচ্ছে কি তোমার কি ভৌগোলিক নলেজটাকে কাজে লাগানো। ভৌগোলিক নলেজ বলতে বাংলা কথায় বাংলাদেশের ম্যাপ এবং বাংলাদেশের আশেপাশে কারা আছে, ঠিক আছে? এই নলেজটুকু কাজে লাগাইতে হবে। যেমন দেখো রিসেন্টলি একটা চাকরির পরীক্ষায় আমরা কেন বলতেছি ভাই প্রশ্নের প্যাটার্নই তুমি যদি না পড়ো, সারা বছর তুমি খালি মুখস্থ করলা, ঠিক আছে? যে বইতে যা আছে মুখস্থ করলাম, ভাই আমি তো দেখাইলামই তোমাকে যে দেখো যে এই প্রশ্ন কোথা থেকে কমন আসছে, কোন বই থেকে, আমাকে একটা সিঙ্গেল বই দেখাও তো, বা একজনের কোর্সও দেখাও তো এই প্রশ্ন কমন আসছে, এই প্রশ্ন কোন বই থেকে কমন পড়ছে, পড়ে নাই। সেইগুলা তুমি ভাই বই পড়ে সবকিছু পারা যাবে না। এখন ওই যে আমি বললাম যে অনেকেই বলবে ভাই দরকার নাই যে প্রশ্ন বই থেকে আসবে না, এরকম তো হবে যে অনেক কিছুই তোমার বই থেকে আসবে না, বা অনেক কিছু সেকেন্ড বই থেকে আসবে, তাই বলে কি আমরা পড়বো না? অবশ্যই পড়তে হবে। বা আমাদের আচ্ছা আমরা যদি আইডিয়া নিয়ে যাই, যেমন এই প্রশ্নটা তো পারার মতো প্রশ্ন, ইভেনচুয়ালি সো প্যাথেটিক কেন আমি বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসার পর আমরা তো সাধারণত মানে গ্রুপগুলোতে পোস্ট দেওয়া হয়, ধরো মেডিএমের গ্রুপে পোস্ট দেওয়া হয় যে কি কি প্রশ্ন তোমাদের মনে আছে একটু কমেন্ট করো। তো ওইখানে হচ্ছে সামহাউ আমাদের গ্রুপটাতে না, এটা অন্য একটা গ্রুপে আমি দেখছিলাম যে ওইখানে পোস্ট দিল যে হচ্ছে কি কি প্রশ্ন আসছে কমেন্ট করো। ওইখানে একজন কমেন্ট করছে যে চিকেন নেক নিয়ে প্রশ্ন আসছে, চিকেন নেক কোন জেলার সাথে। ওখানে গিয়ে দেখলাম পোলাপাইনি আবার উত্তর করতেছে, কেউ উত্তর করতেছে কুড়িগ্রাম, কেউ উত্তর করতেছে ঠাকুরগাঁও। মানে অবাক হইলাম যে ন্যূনতম লিটারেলি কোনো আইডিয়া নাই পোলাপাইনের, ঠিক আছে? সো আমরা একটু নলেজটা যদি নিয়ে যাই ভাই, বাংলাদেশের ম্যাপটাকে একটু ঘাটায় দেখতে, বা তুমি যদি একটা ভাই ওয়ার্ল্ডের ম্যাপ কিনো, যেহেতু আন্তর্জাতিকও এখনো আমাদের সিলেবাসে ইনক্লুডেড, সো তুমি যদি একটা ওয়ার্ল্ডের ম্যাপ কিনো এবং একদিন যদি 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে একটু দেখো, ভাই অনেক কিছু করেই আমরা সময় নষ্ট করি, তাই না? 3 থেকে 4 ঘন্টা আমি ম্যাপটা ওয়ালের সাথে লাগাই রাখলাম, একদিন একটু দাঁড়াই দেখলাম, ও আচ্ছা এইখানে ভেনিজুয়েলা, ও আচ্ছা এইখানে ইউএসএ, আচ্ছা আচ্ছা এখানে মেক্সিকো উপসাগর, রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সৌদি এইটা, তাই তো সৌদি থেকে বাংলাদেশ। ও মানে জাস্ট তুমি নিজের কিউরিয়াসিটি থেকে হয়তো মানুষ দেখে অনেক সময়, তাই না? যে আচ্ছা কোন জায়গায় কোন কোন দেশটা আছে, ঠিক আছে, একটু লোকেট করি। যেমন এইবারই একটা বিসিএস এর প্রশ্ন আসছিল, মানে এগুলা কেন বলতেছি যে তুমি একটু ধারণা নাও যে কি কি
প্রশ্ন আসতে পারে যেগুলো বইয়ের বাইরে থেকে আসতে পারে। এবার যেমন একটা বিসিএস এর প্রশ্ন আসছিল যে বাংলাদেশের সাথে ভারতের কোন প্রদেশে সবচেয়ে বেশি এলাকায় বর্ডার আছে, বাংলাদেশের সাথে ভারতের কোন প্রদেশের সবচেয়ে বেশি বর্ডার আছে। এখন এই প্রশ্নটা একটা বইতে আমি দেখলাম ডিরেক্টলি ছিল, মোস্ট অফ দ্য জিকে বইটি ডিরেক্ট ছিল না একদম, ঠিক আছে। এখন তুমি যদি বাংলাদেশের ম্যাপটা দেখো, দেখবে এই পাশটা, এটাকে আমরা ম্যাপে বলবো হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ বা পশ্চিম সাইড। পশ্চিম সাইডের পুরাটা নিয়ে, নট অনলি পশ্চিম সাইড, উপরে দেখবা উত্তর সাইডের অর্ধেক পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের ম্যাপ আমরা দেখবো পুরাটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের সাথে সবচাইতে বড় বর্ডার আছে ভারতের কোন রাজ্যের? পশ্চিমবঙ্গের। এখন এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে যেগুলো হয়তো ডিরেক্ট বইতে নাই। আরেকটা প্রশ্ন এবার বিসিএস এই দিছিল, আমি কেন বলতেছি যে তুমি বারবারই বলতেছি আইডিয়া নাও যে কিভাবে প্রশ্নগুলো সেট করা হইতে পারে, যে ম্যাপ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন আসছিল এবার বিসিএস যে বাংলাদেশ কোন দুইটা গুরুত্বপূর্ণ প্রণালীর মাঝে অবস্থিত। এই প্রশ্ন কোন জিকে বইতে, বাংলাদেশের কোন জিকে বইতে ডিরেক্ট এই প্রশ্ন ছিল না। এই প্রশ্ন কেউ দেখাইতে পারবে না। বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের ডানেও একটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রণালী, বামেও একটা গুরুত্বপূর্ণ প্রণালী, বাংলাদেশ মাঝে পড়ছে। তো সেই দুইটা প্রণালী কি? তো এইগুলা তুমি যদি ম্যাপ না দেখো ভাই, এগুলা ম্যাপ না দেখলে জীবনেও কমন ফেলানো সম্ভব না। এবং দেখো লাস্ট 2 বছর আমাদেরকে যেটা মেসেজ দিচ্ছে, আমাদেরকে কিন্তু ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছে যে সরি, এই যে যেই টাইপের একটা জিকে হইলো, এই যে যেই টাইপের একটা জিকে হইলো, এই দুইটা জিকে অন্তত এই মেসেজটাই দিচ্ছে যে পরপর 2 বছর, যে নেক্সটেও ভাই দেখে গেলে তো লস নাই, না আসলে না আসলো পরের কথা, দেখে গেলে তো কোনো লস নাই, রাইট? আর যদি দেখে গিয়ে একটা আনকমন প্রশ্ন কমন পড়ে যায়, তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো যে এই টাইপের আনকমন একটা প্রশ্ন তুমি যদি কমন ফেলাই দিতে পারো, তুমি দেখবা যে অন্তত অন্তত এই একটা প্রশ্নের কারণে 20 থেকে 30,000 ক্যান্ডিডেট তুমি পিছনে ফেলাই দিছো এই একটা প্রশ্ন দিয়ে। ওকে, চলো আমরা সামনে আগাই। এটার উত্তর ছিল সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ সম্পর্কে একটা মজার ইনফরমেশন দেই, এটাও অনেকে হয়তো জানো না, আসলে হয়তো ভুল করবা। 1 মিনিট একটু সময় নিচ্ছি আমি। না ভোট চললে তো চলতোই, বর্তমানে চলছে না। লাইভ কি অফ হয়ে গেছে? না না, লাইভ চলতেছে, কথা বলতেছে। হ্যালো, আচ্ছা কারেন্ট বিদ্যুৎ বিভ্রাট, বুঝতে পারছো? আমরা একটু 1 মিনিট সময় নেই, হ্যাঁ একটু লাইনে থাকো সবাই, আমরা 1 মিনিট সময় নিই। জিকের জন্য কোন বইটা এখন থেকেই পড়া যেতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এইভাবে সত্যিকার অর্থে নাম বলা উচিত না, কারণ হচ্ছে একটা হচ্ছে অনেকেই ভাবে যে ভাই মনে হয় টাকা খাইছে ওই কোম্পানি থেকে, আমাদের জিকে বইটাই পড়বা, ঠিক আছে? আমাদের জিকে বইটা যার যার কাছে আছে, হ্যাঁ
আমাদের জি মিডিয়ামের জিকে